17 বছর 3 মাস 14 দিন পর মার্কিন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বরণে প্রস্তুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিএনপি। সংবর্ধনা স্থল রাজধানীর 300 ফিট এলাকায় প্রস্তুত মঞ্চ। ঢাকার বাইরে থেকে আসছেন সারা দেশের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, আরও জানাচ্ছেন নুরনবী সরকার। বুধবার বাংলাদেশ সময় রাত 12টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে বাংলাদেশ বিমানের BG 202 ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতি নেবে। অবতরণ ও তারেক রহমানকে বরণে প্রস্তুত বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান অবতরণের পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তাঁর কন্যা জাইমা রহমান। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায়, পুরো রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে, বোথ ইউনিফর্মে এবং সাদা পোশাকে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নাই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পারসন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। তারেক রহমান অবতরণের পর 300 ফিটের সংবর্ধনা স্থলে যাবেন। বিমানবন্দর থেকে 300 ফিটের পথে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। বিএনপি জানিয়েছে প্রায় 50 লাখ লোকের সমাগম হবে এই আয়োজনে। সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারেক রহমান যাবেন এভার কেয়ারে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে। গতকালকে রাত্রেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উনিও বাংলাদেশের মানুষের সাথে আগ্রহ নিয়ে আছেন যে নেমে এখানে এসে এই সভা নেতাকর্মীদের সাথে দেখা, দেশবাসীর সাথে দেখা হবে, উদ্দেশ্যে কিছু কথা বলবেন। রাষ্ট্রের পক্ষে যথেষ্ট আন্তরিকতা আছে, আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে। সকল স্তরের লোকজনের একটা আনন্দের উৎসব বয়ে উঠছে বিধায় কেউ এই জোয়ারকে উপেক্ষা করতে না পেরে সবাই চলে আসছে। এই তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশের যে একটা আনন্দ সৃষ্টি হয়েছে গ্রামগঞ্জে, সাধারণ মানুষ থেকে কেটে খাওয়া মানুষ থেকে অনেক মানুষ খুশি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রাণপ্রিয় নেতা ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের নির্দেশে আমাদের আজকে এখানে উপস্থিত। তারেক রহমানকে বরণ করতে ঢাকার বাইরে থেকেও ট্রেন, সড়ক, নৌপথে আসছেন নেতাকর্মীরা। অনেকে উঠেছেন আবাসিক হোটেলে, আত্মীয় স্বজনের বাসায়, কেউ নিয়েছেন ফ্ল্যাট ভাড়া। তারেক রহমানকে বরণে প্রস্তুত গোটা রাজধানী। নুরনবী সরকার, 71, ঢাকা। দর্শক, আমরা নুরনবী সরকারের প্রতিবেদনে যেমনটা দেখছিলাম, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। 300 ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগমের দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। মাহিলা, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন একটু বলবেন, আর নিরাপত্তা ব্যবস্থার কথাও একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, এই 300 ফিট এলাকায় আসলে বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু বেশ উৎসব মুখর একটি অবস্থা দেখা যাচ্ছে। এখানে মাইক সাউন্ড দিয়ে আসলে গান বাজানো এবং নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে উজ্জীবিত করার একটি চেষ্টা চলছে। এখানে আসলে একটু আগে এখানে কথা বলেছেন দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বিগত দিনে যত রেকর্ড রয়েছে সব রেকর্ড আসলে ভেঙে যেতে পারে এই প্রত্যাবর্তনের মাধ্যমে। এবং তারেক রহমানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আসলে মির্জা আব্বাস বলেছেন যে এটি আসলে সরকারের পক্ষ থেকেই সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং সরকার সেটি সঠিকভাবে হয়তো বা তারেক রহমানের এই নিরাপত্তার ক্ষেত্রে দলকে সাহায্য করবে, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর আগে দল থেকে সিনিয়র যুব মহাসচিব হুমায়ুন কবির এসেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থাটি করা হয়েছে এবং
পাশাপাশি দলের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সিআইএসএফ এর প্রটোকল আমরা দেখতে পাচ্ছি মঞ্চকে কেন্দ্র করে, এবং পুলিশের এখানে বেশ তদারকি দেখা যাচ্ছে। পুলিশ আসলে আশপাশ জায়গাটি বেশ ভালোভাবে ঘিরে রেখেছেন, এবং দলের নেতাকর্মীদের পাশাপাশি এই এলাকার যেই সাধারণ মানুষ তাদেরকে উজ্জীবিত করার জন্য এখন ইতিমধ্যেই গান বাজানো যে একটি রেওয়াজ সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে সবাইকে আসলে উজ্জীবিত করার একটি বেশ বিস্তর প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতির মাধ্যমে আসলে বোঝা যায় যে আর কয়েক ঘন্টা পর তারেক রহমান দেশে মাটিতে পা রাখার পরই হয়তো বা নেতাকর্মীদের এই পুরো এলাকাটি ভরে যাবে এবং লোকারণ্য হয়ে যাবে, এমনটাই আসলে আশা ব্যক্ত করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানিয়েছেন আসলে এই 300 ফিট এলাকা থেকে এটি হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহিলা আমাদেরকে জানাচ্ছিলেন যে সংবর্ধনা স্থল 300 ফিট, সেখানে আসলে নেতাকর্মীদের উৎসব মুখর যে চিত্র, উৎসব মুখর হওয়ার যে চিত্র, সেই চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থার আপডেটও জানাচ্ছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কাল দেশে ফিরছেন তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে নেতাকে বরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আগামীকাল ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশের সাক্ষী হবে বাংলাদেশ। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি তারেক রহমানকে বরণ করতে দলের প্রস্তুতির কথাও তুলে ধরেন। তিনি জানান, বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাবে। বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে আসার আগে 300 ফিটে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। হাসপাতাল থেকে সরাসরি গুলশানের বাসায় আসবেন। এদিন আর কোনো কার্যক্রমে অংশ নেবেন না। 26 ডিসেম্বর জুমা নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। 27 ডিসেম্বর নির্বাচন কমিশনে ভোটার হওয়া সহ আরও কিছু কার্যক্রমে অংশ নেবেন তারেক রহমান। এদিকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি নিয়ে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা কেউ আসছেন বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে। বলছেন 17 বছর পর দেশে ফিরছেন নেতা, তাকে এক পলক দেখা এবং একটু কথা শোনাই তাদের লক্ষ্য। এছাড়াও তারা আশা করছেন তারেক রহমান ফিরলে দেশে গণতন্ত্রও ফিরবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে বাস বোঝাই বিএনপির নেতাকর্মীরা সড়কপথে সাভারের আশুলিয়া ও আমিনবাজার হয়ে ঢাকা প্রবেশ করছেন খুব সকাল থেকে। ঢাকামুখী মানুষের এই ঢল সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভার ও ধামরাই অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যাবেন বিমানবন্দরে। চট্টগ্রাম থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। তারা আরও জানান, এরই মধ্যে অনেকেই চলে গেছেন। বুধবার রাতেও ঢাকায় যাওয়ার জন্য বিশেষ ট্রেন ও বাস প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি ছাড়াও পুরা চট্টগ্রামবাসীর মধ্যে একটা আনন্দের আমেজ বয়ে যাচ্ছে এবং পুরা বাংলাদেশ, যদি আমি প্রেক্ষাপটের কথা চিন্তা করি, পুরা বাংলাদেশের মধ্যে আমেজটা ছড়িয়ে গেছে। বগুড়া থেকে ঢাকার পথে রয়েছে অন্তত 300টি বড় বাস এবং 200টি মাইক্রোবাস। বিভিন্ন উপজেলা থেকে পৃথকভাবে আরও নেতাকর্মীরা ঢাকার পথে রয়েছেন। কন্টনে বাস স্ট্যান্ড, কোনো গাড়িতে তিল পরিমাণে কোনো জায়গা নাই সিট দেওয়ার মতো। শুধু এটাই নয়, বিভিন্ন পর্যায়ে ট্রাক যোগে, কার, প্রাইভেট কার যোগে মানুষ যাচ্ছে। আমাদের দেশকে যে রকমভাবে আমাদের নির্দেশনা দিবে, আমরা যুবদল সর্বোচ্চ সেইভাবেই দিক নির্দেশন ফলো করব। কোটি কোটি মানুষ তাকে সংবর্ধনা দেবে। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যেই ঢাকা যাচ্ছি। টাঙ্গাইল থেকেও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির বহু নেতাকর্মী। এছাড়া মহাসড়কে বিশেষ নজরদারি রেখেছে নিরাপত্তা বাহিনী। আমরা বিশেষ নজরদারিতে রেখেছি মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের আমরা খবর পাইনি। যশোরের মনিহার বাসস্ট্যান্ড থেকে ছাড়ছে বিএনপি কর্মীদের বাসগুলো। এছাড়া সকাল 10টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া চিত্রা ট্রেনে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। রাত 12টায় যশোর থেকে ছাড়বে বিশেষ ট্রেন। রাত 12টা 5 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকায় রাত 3টা 5-এ পৌঁছাবে। এছাড়া একটি নিয়মিত ট্রেন আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে এবং অতিরিক্ত দাঁড়ানো টিকিটও বিক্রি হচ্ছে। কুমিল্লা দক্ষিণ, উত্তর জেলা
কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বে পৃথকভাবে প্রায় 2 লক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনায় অংশ নেবেন। এই বাংলাদেশে কখন তারেক সাহেব আসবে, এই বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। আমাদের দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামী 25 তারিখে। হাসান আহমেদ, ৭১। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাভারে চলছে নানা আয়োজন। এই বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রায়ান বিন আমান। তার কাছে যাচ্ছি আরো কিছু খবর জানতে। রায়ান, একটু জানতে চাই সাভারে কেমন উচ্ছ্বাস দেখছেন নেতাকর্মীদের মধ্যে, কি বলছেন তারা, আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে? সাভারে ঢাকার ইচ্ছা মহাসড়ক নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় নবীনগর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাভারের, যে দিক দিয়ে ঢাকায় প্রবেশের ঢাকামুখী যে যানবাহনগুলো চলাচল করে, এই যানবাহনগুলো এই নবীনগর যে মূল পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে চলাচল করে। এখানে দুটি পয়েন্ট আছে, একটি হচ্ছে আমিনবাজার দিয়ে ঢাকা যাওয়ার একটি রাস্তা, আর একটি হচ্ছে বাইপাস হয়ে সরাসরি বিমানবন্দরে যাওয়ার যে রাস্তা। দেশের দক্ষিণাঞ্চল থেকে যে মানুষগুলো যারা তারেক রহমান উপলক্ষে, তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে যে ঢাকা আসবেন, তারা কিন্তু নবীনগর থেকে বাইপাইল হয়ে যে রাস্তাটা আছে আব্দুল্লাহপুর দিয়ে, সেদিক দিয়ে চলে যাবেন। সকালে বেশ কয়েকটি বাস দক্ষিণাঞ্চল থেকে তারা বাস ভর্তি নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী তারা এদিক দিয়ে গিয়েছেন। আর উত্তরাঞ্চল থেকে যারা আসবেন তারা সরাসরি বাইপাইল থেকে চলে যাবেন আশুলিয়া আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দরে। আর আবার কিছু একটা অংশ আছে, যদি ট্রাফিক পুলিশ বা জেলা পুলিশ যে একটি বিকল্প পথ ব্যবস্থা রেখেন, সেটি হচ্ছে আমিনবাজার হয়ে, যদি বাইপাইলের অংশে যে ওদিক দিয়ে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, সেদিক দিয়ে যদি চাপ বেশি হয়, সেক্ষেত্রে তারা বিকল্প যে রাস্তা, যে আমিনবাজার হয়ে মিরপুর বেরিবাঁধ হয়ে বা মিরপুর দিয়ে বিমানবন্দরে যাওয়ার যে সড়কটি আছে, সেদিক দিয়েও কিন্তু তারা বিকল্প ব্যবস্থা রেখেছেন। এবং সকাল থেকেই পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি আমরা সড়কে দেখতে পেয়েছি। পাশাপাশি পুলিশ সদস্যরাও প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে কোনো ধরনের যানজট মোকাবেলা তারা মহাসড়কে কাজ করছেন। আরেকটি বিষয়, সাভারের নেতাকর্মী যারা আছেন তারা আগামীকাল সকাল থেকে যাত্রা শুরু করবেন। সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকার আশপাশে যারা আছেন তারা আগামীকাল সকাল থেকে যাত্রা শুরু করবেন বিমানবন্দরের উদ্দেশ্যে। আর আজকে তারা দিনব্যাপী প্রস্তুতি নিচ্ছেন। এখান থেকে মোটামুটি প্রায় 10 থেকে 15 হাজার নেতাকর্মী, যেটা আমরা জানতে পেরেছি, বিএনপি যুব দলের নেতাকর্মী আমাদের জানিয়েছেন, ছাত্র দলের নেতাকর্মী, সব মিলে প্রায় 10 থেকে 15 হাজার লোক তারা আগামীকালকে বিমানবন্দরের উদ্দেশ্যে সাভার এবং ধামরাই অঞ্চল থেকে ঢাকায় যাবেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা ভাগ হয়ে যাবেন। পাশাপাশি এই অঞ্চলের বহু বাস কিন্তু রিজার্ভ ইতিমধ্যে করা হয়েছে, তারাও আগামীকালকে এখান থেকে যাবেন। এর বাইরে উত্তরাঞ্চল থেকে যারা যাবেন, আজকে রাতে একটা বড় সংখ্যক আমরা জানতে পেরেছি উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করবেন এই মহাসড়ক ধরে। ফলে সবাই এখন তাকিয়ে আছেন আগামীকালকে যারা তারেক রহমানের যে প্রত্যাবর্তন, সেটা যেন কতটা সফল হয়, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। ন্যান্সি। রায়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়ান আমাদেরকে সাভার থেকে জানাচ্ছিলেন নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবরাখবর এবং তারা কিভাবে আসলে নেতাকে দেখতে আসবেন, ঢাকার পথে রওনা হয়েছেন, কিভাবে আসবেন ঢাকায়, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল নয়, আজ থেকে সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সকল দিকেও নজর রাখতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেই সাথে তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর গণতন্ত্রের নতুন ধারা উন্মোচিত হবে বলেও জানান তিনি। যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে, কোথায় কি হচ্ছে, আমাদের কি করা উচিত। সামনে নির্বাচন, এই নির্বাচনেও সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না, যে নৌকা নাই ধানের শীষ এমনি এমনি জিতে যাবে, এত সহজ মনে করেন না। নানামুখী ঘটনার আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, আগামী দিন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। দর্শক, তারেক রহমানের গণসম্বর্ধনায় অংশ নিতে ও তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রাজধানীর হোটেলগুলোতেও কর্মীদের উপচে পড়া ভিড়। এই বিষয় নিয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানতে চাই, ঢাকার বাইরে থেকে বিপুল জনসমাগম হচ্ছে 300 ফিটের এলাকায়, লোক সমাগম আপনি কেমন দেখছেন, তারা কি বলছেন? আসলে আমরা দেখছি সকাল থেকেই কিন্তু রাজধানীর
প্রতিটি এলাকা, বিশেষ করে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলো থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন 300 ফিটের দিকে। বিশেষ করে যারা আসলে চিন্তা করেছেন হোটেলে থাকবেন কিন্তু হোটেলে উঠতে পারেনি, তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকায় এসে তাদের হোটেল না পেলেও আত্মীয় স্বজন বাসায় উঠে এসেছেন এবং সেখান থেকে কিন্তু আসতে শুরু করেছেন 300 ফিটের দিকে। আমরা দেখছি যে অনেকে যাচ্ছিলেন, রাস্তায় যাচ্ছিলেন। এখানে আমরা দেখছি যে বগুড়া জেলা বিএনপি থেকে নেতৃবৃন্দ এসেছেন, এখানে আছেন জারি আলম খোকা, তিনি বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে আমি জানতে চাই, এই যে আপনারা এসছেন 17 বছর পরে তারেক রহমান ফিরছেন, কি ভাবছেন তিনি? আসলে কি 17 বছর পর তারেক রহমান ফিরছেন, দেশে ফিরছেন 17 বছর পর, কি ভাবছেন, কি আশা করছেন তার কাছ থেকে? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। 18 কোটি মানুষের 18 বছরের প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে লাখো 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 কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আমাদের প্রিয় নেতা, যিনি আধুনিক বাংলাদেশের উপকার, যিনি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আসছেন, আমরা তার প্রতীক্ষার প্রহর গুনছি। ইনশাল্লাহ বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে, নতুনভাবে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখবে। এই স্বপ্নের উপকার হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমি তারেক রহমানের আগমনকে সাধুবাদ জানাই। আমরা আজকে সারা রাত ব্যাপী এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো তার জন্য, তাকে এক নজর দেখার জন্য। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা যেন তাকে দেখতে পারি। এই জন্য একাত্তর টেলিভিশনের মাধ্যমে আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ন্যান্সি, আপনি শুনছিলেন। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাজিদ আমাদেরকে জানাচ্ছিলেন 300 ফিট থেকে যে বিপুল সমাগম হয়েছে, নেতাকর্মীরা এসেছেন, সেই তাদের আবেগ, অনুভূতি এবং প্রত্যাশার কথা তারা জানাচ্ছিলেন। আমরা সাজিদের মাধ্যমে তাই আপনাদেরকে জানাচ্ছিলাম। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিরসন ও রাজনীতিবিদ সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেভ বাংলাদেশ। গত 23 ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও বিচার বহির্ভূত কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রা পরিপন্থী। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পরে বিকেলে এক আলোচনা সভায় ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেন, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসাটা বাংলাদেশের অস্তিত্বের বিষয়। হত্যাকাণ্ড ঘটানো, রক্তাক্ত পরিবেশ তৈরি করে এমন একটা অবস্থা তৈরি করা, যে অবস্থার মধ্য দিয়ে একটা অরাজকতা হবে, একটা অশান্তি হবে, দেশের অবস্থা স্বাভাবিক থাকবে না, এবং সেই স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে তারেক রহমান যেন এই সিদ্ধান্ত নিতে না পারেন যে তিনি দেশে আসবেন। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বব্যাপী রাজনীতিবিদদের নির্বাসন থেকে ফিরে দেশের নেতৃত্ব দেওয়ার নজির একেবারে কম নয়। তারেক রহমানও সেই সফল রাজনীতিকদের একজন হতে যাচ্ছেন, ধারণা দলটির নেতাকর্মীদের। বিশ্বের এমন কয়েকজন নেতার কথা জানাচ্ছেন আফসানা শাওন। 1951 সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে হত্যা করে কমনওয়েলথ প্রতিষ্ঠা করা হয়। সেই সময় নরম্যান্ডিতে নির্বাসনে যান ছেলে রাজা দ্বিতীয় চার্লস। এরপর 1660 সালে ইংল্যান্ডে ফিরে আবারও সিংহাসনে বসেন তিনি। ইতিহাসে তার এই ফিরে আসা রিস্টোরেশন নামে পরিচিত। ভুবন বিখ্যাত নাম নেপোলিয়ন বোনাপার্ট। তিনিও গিয়েছিলেন নির্বাসনে, ফিরেও এসেছেন। 1814 সালে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন ফরাসি এই শাসক। 1 বছর নির্বাসনে থাকার পর 1815 সালে ফ্রান্সে ফিরে শাসনভার হাতে নেন। বিখ্যাত রুশ শাসক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, তিনি ভ্লাদিমির লেনিন নামেই পরিচিত। বেশ কয়েকবারই নির্বাসিত হয়েছেন এই নেতা। প্রথমবার 1897 সালে সাইবেরিয়ার নির্জন একটি স্থানে নির্বাসনে পাঠানো হয় তাকে। 1900 সালে শেষ হয় এই নির্বাসনের মেয়াদ। এরপর তাকে রাশিয়া ছাড়তে বলা হয়। তিনি আবারও নির্বাসনে যান সুইজারল্যান্ডে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে তিনি জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্সেও ছিলেন। তিনি রাশিয়ায় ফিরে যান 1917 সালে। আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নির্বাসন ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে তিনি বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কারণে
1962 সালে গ্রেপ্তার হয়ে 1990 সাল পর্যন্ত প্রায় 27 বছর কারারুদ্ধ ছিলেন। এর মধ্যে 18 বছরই তিনি রোবেন দ্বীপে কাটিয়েছিলেন। 1990 সালের 11 ফেব্রুয়ারি বর্ণবাদ বিরোধী আন্দোলনের চাপ এবং তৎকালীন প্রেসিডেন্ট FWD ক্লার্কের নির্দেশে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি বর্ণবাদের অবসান ঘটাতে আলোচনায় নেতৃত্ব দেন এবং 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। 2007 সালে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আটক করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। জিজ্ঞাসাবাদে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর 2008 সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তী সরকারের নানা তৎপরতার কারণে দেশে ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা আগামীতে দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যদি তাই হয়, নির্বাচন পরবর্তী দেশের শাসনভার নেয়া বিশ্ব নেতাদের কাতারে স্থান পাবে তারেক রহমানের নাম। আফসানা শাওন, 71। বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 7 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বুধবার গুলশানে বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রেদওয়ান আহমেদ সহ আরও কয়েকজনের আসন বিন্যাসের কথা জানান। সমঝোতার কথা জানিয়ে তিনি বলেন, এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতৃবৃন্দ যাদের জন্য আমরা এই আসনগুলোতে সমঝোতা করেছি, সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে, সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে, ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। তফসিলের বিভিন্ন তারিখ পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে এনসিপি। একই সাথে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনের সাথে এক বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসন সমঝোতা হলেও এনসিপি শাপলা কলিতেই নির্বাচন করবে, ধানের শীষ বা অন্য প্রতীকে নয়। এ সময় গণভোটে মানুষকে অভ্যস্ত করতে ইসিকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এছাড়া আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে যেন হটলাইন চালু করা হয়, সেই দাবিও জানিয়েছে দলটি। অবস্থা রয়েছে, সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে 12 তারিখেই ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদাউনুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 20 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আদেশ দেয়া হয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর 2 আসামি খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক আছেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রামপুরায় আসামিরা কমান্ডিং পজিশনে থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে। বিজিবিও অন্যান্য এলাকায় দায়িত্ব পালন করেছে, কিন্তু সেখানে এমন ঘটনা ঘটেনি। তবে এই মামলায় অভিযুক্ত 2 সেনা কর্মকর্তা দ্বারা কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আসামি পক্ষের আইনজীবী। এই বিষয়ে তদন্ত হয়েছে, সেখানে তাদের গুলিতে নিহত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তারা। অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সেই কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে
আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শিগগিরই সংবিধান অনুযায়ী নতুন প্রধান বিচারপতিকে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের পর 2 বছর 4 মাস 20 দিন দায়িত্ব পালনের সুযোগ পাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তবে সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ায় ইতোমধ্যেই গত 18 ডিসেম্বর আপিল বিভাগে নিজের বিচারপতি জীবনের সর্বশেষ দিনের বিচার কাজ পরিচালনা করেন তিনি। কাজেই কাগজে কলমে ২৭ তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আপিল বিভাগে আর দেখা যাবে না প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুধু লেখাপড়া জানলেই ভালো আইনজীবী হওয়া যায় না। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 1961 সালের 18 মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেন। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে ও 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং 2024 সালের 13 আগস্ট তিনি শপথ পাঠ করেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর 67 বছর পূর্ণ হবে 2028 সালের 17 মে। সংবিধান অনুসারে সেদিন তিনি অবসরে যাবেন। সেই হিসেবে শপথের পর 2 বছর 4 মাস 20 দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সুযোগ থাকছে তার। মানুল মারুফ, 71, ঢাকা। এ যেন জিনের আস্তানায় ভূতের বসবাস। কারণ 500 কোটি টাকার বিশাল প্রকল্পে একরকম শুনশান নীরবতা। খালি পড়ে আছে বিশাল সব ভবন। জাতীয় জিন ব্যাংক প্রকল্পের এক জিন ভবন তৈরিতেই ব্যয় করা হয় 161 কোটি। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি 7 উপদেষ্টার সমন্বয়ে গঠিত করা হয়েছে তদন্ত কমিটি। জানিয়ে সরকারও এখন বিপাকে। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। নির্মাণ শেষ হওয়ার পর থেকেই এরকম অলস অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 161 কোটি টাকায় নির্মিত সাভারের এই জিন ব্যাংক ভবন। উদ্ভিদ, প্রাণী, অণুজীব ও জীববৈচিত্র্য রক্ষায় 2018 সালে হাতে নেওয়া 504 কোটি টাকা প্রকল্পের বড় অনুষঙ্গ এই ভবন। এটি সহ আশপাশের 5টি ভবনে প্রায় 200 কর্মকর্তা কর্মচারীর আবাসনের ব্যবস্থাও ছিল প্রকল্পের অধীনে, যেখানে এখন থাকেন না কেউই। অর্থাৎ জিনের আস্তানা পরিণত হয়েছে ভূতের আড্ডাখানায়। ভবন নির্মাণে দ্বিগুণ ব্যয় ধরে লুটপাটের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের IMAD-এর প্রতিবেদনে। এতে বলা হয় 50 কোটি টাকার প্রকল্পকে 500 কোটিতে উন্নীত করেন PD ও ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক। তাছাড়া 30% পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পিডির বিরুদ্ধে। শুধু তাই নয়, গবেষণার টাকা ভাগ করে নেওয়ার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। আর 250-এর উপরে জনবল নিয়োগের কথা থাকলেও 7 বছরে নেওয়া হয়েছে মাত্র 44 জন। জনবল নিশ্চিত না করে প্রকল্প প্রণয়নে প্রশ্ন তুলেছেন সাবেক সচিব। নীতিমালা প্রণয়ন না করে কিভাবে প্রকল্প নির্মাণ করলো এবং সেই 504 কোটি টাকা প্রক্ষেপণ কি করে তারা করলো, এটা যারা করেছেন একমাত্র তারাই বলতে পারবেন যে কিসের ভিত্তিতে এটা করা হয়েছে। তথ্য মতে মাত্র 10 কোটি টাকার গবেষণার জন্য তৈরি করা হয়েছে 500 কোটির স্থাপনা, যা হাতে নেন NIBর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ এবং প্রকল্প পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম। তাছাড়া প্রকল্পের VVIP ও VIP ডরমিটরি নিয়েও উঠেছে প্রশ্ন। পরিচালকের জন্য যে ডরমিটরি নির্মাণ করা হয়েছে, এইটার খরচটা যাতে সহজে কারো চোখে না পড়ে, এর জন্য অন্তত 5টি ভিন্ন ভিন্ন অঙ্গে, যেমন জিন ব্যাংক ভবন, ওই ধরনের অঙ্গগুলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বর্তমান মহাপরিচালক ডক্টর সগির আহমেদ বলছেন, 7 জন উপদেষ্টার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 জন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি আছে, যারা এটা ফিজিবিলিটি অন্যান্য জিনিস নিয়ে কাজ করছেন। আমাদের স্যাম্পল কুইপ
কীভাবে ব্যবহার করা যাবে, কারা কালেক্ট করতে পারবেন, কীভাবে এটা প্রিজার্ভেশন করতে হবে, এই লেভেলগুলিতে আসলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিটেলড নীতিমালাটা তৈরি করে নেওয়া দরকার। সংস্থাটিতে বর্তমানে কাজ করেন 100 জনের মতো কর্মকর্তা কর্মচারী, যাদের অনেকেই অফিস করেন নিজ বাড়ি থেকে। আর আশপাশে বাসা ভাড়া কম হওয়ায় সরকারি কোয়ার্টারেও থাকতে চান না অনেকে। অথচ এসব যাচাই বাছাই না করেই 180 জনের আবাসনের ব্যবস্থা গড়ে তুলতে নেওয়া হয় বিশাল এই প্রকল্প। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দেশের বেশিরভাগ হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ ক্যামেরায় কথা বলেননি। তবে জানা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে বেতন পাচ্ছেন না এসব কর্মচারীরা। সিরাজগঞ্জ থেকে ফিরে হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহফুজুর রহমান। যখন টিকিট হাতে নেই আগে অপশন দেয়, যত পরীক্ষা নিরীক্ষা আমার এই রাজস্ব হবে, একটা টেস্টও বাইরে থেকে করবেন না। মোহাম্মদ মামুন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত শ্রমিকের কাজ করেছেন। পরে হাসপাতাল চালু হলে তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। অফিস সহায়ক হিসেবে কাজ করছেন নাক কান গলা বিভাগে। আমি সর্বপ্রথম জনবল 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি আনলোটে সর্দারি করছি এই মেডিকেলে। সেখান থেকে আমাকে একটা স্যার ছিল, সে আমাকে ক্লিনার পোস্ট দিয়ে উনি বদলে চলে গেছে। ঠিকাদারের চুক্তির মেয়াদ শেষ হলেও জনবল সংকটে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কাজ করছেন তিনি, কিন্তু গত 7 মাস ধরে বেতন পাচ্ছেন না। এখন এই যে ঋণ ধার করে চলতেছি, আবার দেয় একবারেই দিয়ে দেয়। তার মতো আরও 172 জন মেডিকেল কলেজ হাসপাতালটিতে আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করছেন। কেউ কোনো প্রকল্পের অধীনে, কেউ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। 7 মাস বেতন না পাওয়ায় তাদের অবস্থাও খুবই খারাপ। আমাদেরকে দিয়ে তো কাজ ঠিকই করিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের ন্যায্য পাওনাটা আমরা পাচ্ছি না। এভাবে কিভাবে চলবো? পরিচালক জানালেন, হাসপাতালটিতে 4র্থ শ্রেণীর স্থায়ী পদ না থাকায় আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে শেষ হয়েছে চুক্তির মেয়াদ। সারা বাংলাদেশেই মোটামুটি একই অবস্থা, আমাদের 6 মাস আমরা বেতন এখন দিতে পারি নাই। তো আউটসোর্সিং বেতনটা এরকম যে রেভিনিউর মতো না যে প্রতি মাসে আমরা এইভাবে দিতে পারি না, এটাও একটা আমাদের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয়। একই সমস্যা দেশের বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রের। মেয়াদ বৃদ্ধির আশা নিয়ে কাজ করছেন অনেকে। কেউ 3 মাস, কেউ 6 মাস, আবার কেউ 1.5 বছর বেতন পাননি। পদে পদে অপমান। বাসায় আপনার বাসাওয়ালা গেলে থ্রেড মারে যে 3 মাস বেতন নেই, আপনি ভাই বাসা ছাইড়া দেন। চলতেছি, আমরা বাড়ি থেকে ঋণ করে নিয়ে আসতেছি, কিছু এনজিও আছে ওখান থেকে লোন তুলতেছি। যাদের কাজ করে দেয় সাথে থেকে হয়তো বা তারা 10-20 টাকা 50 টাকা এরকম ভাই একটু চা খায়েন, এরকম একটা পরিস্থিতি আর কি। 2018 সালের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী হাসপাতালগুলোয় 4র্থ শ্রেণীর স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি বছর এই চুক্তি নবায়ন হয়েছে। তবে এবছর এমনটা না করে নতুন করে টেন্ডার দেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। ফলে কয়েক বছর ধরে কাজ করা এসব স্বাস্থ্যকর্মী রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। টেন্ডারের প্রসেসিং নাকি প্রতিষ্ঠান করতেছে, এখন এটা আদৌ কবে হবে বা আরো কয় মাস আমাদের অপেক্ষা করতে হবে, এটা পুরোপুরি অনিশ্চিত। আমরা চাইতেছি যে আমাদের বেতনটা আমাদের অ্যাকাউন্টে আসুক এবং ঠিকাদার যেই আসুক, আমরা পুরান লোকজনে বহাল থাকতে পারি। হিমেল মাহবুব, 71, সিরাজগঞ্জ। দর্শক, আগামীকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ রব। বড় বড় হোটেলগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। বড়দিনের প্রস্তুতির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, বড়দিনের প্রস্তুতি কেমন দেখছেন? কি কি আয়োজন থাকছে এবার? আসলে এখন রাজধানীর যে চার্চগুলো, সেই চার্চগুলো কিন্তু আসলে উৎসবের একটা প্রতীক্ষায় রয়েছে। অর্থাৎ এখন কিন্তু এই চার্চগুলোর কিন্তু সাজসজ্জা কিংবা লাইটিং সবকিছু কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখন কিন্তু সর্বশেষ যে ধোয়া মোছার কাজ সেইগুলো চলছে। আমরা আসলে রাজধানীর আসলে ফার্মগেট এবং কাকরাইল যে গির্জা, সেই গির্জাতে গিয়ে দেখেছি গির্জাগুলোর ভেতরে পুরো রঙিন কাগজের বিভিন্ন উপকরণ তৈরি করে আসলে মূলত সেই গির্জাগুলোকে একটা অন্যরকম রূপ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটা গির্জায় যীশু খ্রিস্টের যে জন্মদৃশ্য, যে গোয়ালঘর, সেই গোয়ালঘরের প্রতীকী এগুলা তারা এই গির্জাগুলোর সামনে প্রদর্শন করছে। এছাড়া বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন ক্রিসমাস ট্রি, যেটাকে আলোকসজ্জা করে তারা একটা বর্ণিল সাজে সজ্জিত করেছে। এছাড়া প্রতিটা গির্জায় কিন্তু গির্জার বাইরে কিন্তু লাইটিং, বিভিন্ন লাল নীল বাতি দিয়ে আসলে কিন্তু পুরো গির্জাকে একটা উৎসবের আমেজ তৈরি করেছে। আমরা গির্জার যেই
ফাদার আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে এবারের যেই যীশু খ্রিস্টের যে 2025তম জন্মবার্ষিকী, সেই বার্ষিকী থেকে কিন্তু তারা একটা ভিন্ন মাত্রায় উদযাপন করার প্রস্তুতি নিয়েছে, যার কারণে তারা প্রতিটা গির্জায় আসলে গতবারের থেকেও এবার একটু উৎসব করার চেষ্টা করতেছে, যার কারণে তারা বিভিন্ন তাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের তারা দাওয়াত দিয়ে তারা এখানে কিন্তু উৎসব করছে। এছাড়া কিন্তু আমরা প্রতিটা গির্জায় কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন দেখেছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা ধন্যবাদ। আপনি আমাদেরকে বড়দিনের যে রঙিন ছবি, সেই ছবি দেখাচ্ছিলেন। ইমতিয়াজ আমাদেরকে চার্চগুলোর যে সাজ রব, সেটা সেইখানকার খবরাখবর দেখাচ্ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় আছেন ঝালকাঠির মানুষ। বিশেষ করে নারীদের প্রত্যাশার তালিকাটা এবার একটু বেশি। তারা চাইছেন সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর একটি নির্বাচন, যেখানে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। সেই নারীদের সামাজিক নিরাপত্তা, চলাফেরায় স্বাধীনতা, কর্মসংস্থানের সুযোগ চান তারা। তরুণ সরকারের তথ্য, ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহে আছেন ঝালকাঠির নারী ভোটাররা। পুরুষের পাশাপাশি নির্বাচন নিয়ে ভাবছেন তারাও। বড় হচ্ছে তাদের প্রত্যাশার তালিকা। জেলার নারী ভোটাররা চাইছেন এমন একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে নির্বিঘ্নে তারা কেন্দ্রে যেতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা বাংলার জনগণের শান্তি চাই, আমরা শান্তিতে ভোট দিতে চাই, নিরিবিলি ভোট দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে শুধু ভোটের সময় নয়, সামাজিকভাবে নিরাপদ থাকতে চান নারীরা। তারা চান এমন নারীবান্ধব সরকার আসুক, যারা নারীদের শিক্ষা, চলাফেরায় স্বাধীনতা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ব্যবস্থা করবে। নির্বাচনটা সুষ্ঠু, স্বাভাবিক হোক, সেখানে নারীর ভোটার অধিকার জানি আরও গতিশীল জময় হয়, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু সবাই কিন্তু একটা আতঙ্কে আছে, এই আতঙ্কটা আমরা না থাকি, আতঙ্কের বাইরে আমরা জানি বিকশিত হতে পারি। আমাদের নারীদের মূল্যায়ন যারা করবে এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে, এটাই আমার প্রত্যাশা। আর জেলার নারী নেত্রীরা বলছেন, দেশের অর্ধেক ভোটারই যেহেতু নারী, তাই সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীদের গুরুত্ব নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। নির্বাচনেও আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত এবং সমাজে যারা সমাজপতি বা নির্বাচনের যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরও আমাদের নারীদের যথাযথ মূল্যায়ন করা উচিত। অধিক মাত্রায় প্রার্থী যেন নারী প্রার্থীরা আসতে পারেন বা নারী প্রার্থী হতে সুযোগ সৃষ্টি হয়, এটা চাই। ঝালকাঠির 2টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 5,76,808 জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,88,048 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।